আসসালামু আলাইকুম। আমরা এই পর্যন্ত HTML এবং CSS এর বেসিক শিখেছি এবং তা দিয়ে আমরা ২ টা প্রজেক্ট কমপ্লিট করছি। তো আজকে আমরা HTML এর একটা কুইক রিক্যাপ দেব এবং এর পরের ক্লাসে আমরা CSS এর কুইক রিক্যাপ দিয়ে আমরা আমাদের পরবর্তী লেসনে চলে যাব। তো HTML এর কুইক রিক্যাপ শুরু করি। তার জন্য সবার প্রথমে আমাদেরকে আমাদের ফাইল সিস্টেমে যেতে হবে। তার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিনটা আশা করি দেখা যাইতেছে। তো আমি আমার ফাইল সিস্টেমে আসলাম। এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে রিক্যাপ। সেটাকে আমি আমার VS কোড ওপেন করব। এখন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে index.html recap index.recap.html। তো ফাইল ক্রিয়েট করে ফেলছি। এখন আমি এখানে লিখব HTML তারপরে 5। এখানে আমি একটা বয়লার প্লেট পেয়ে গেছি। এখানে আমাদের এখানে আমাদের HTML অনেকগুলো কোড আছে। HTML এর আমরা কোডগুলোকে ট্যাগ বলে থাকি। তো প্রথমে আমরা HTML এর এলিমেন্ট সম্পর্কে জেনে নেব। HTML এর প্রতিটা এলিমেন্টই হচ্ছে এক একটা ট্যাগ। এই ট্যাগ হচ্ছে এক একটা এলিমেন্ট। তো এখানে আমাদের হেড হচ্ছে একটা এলিমেন্ট, মেটা হচ্ছে একটা এলিমেন্ট, টাইটেল হচ্ছে আরেকটা এলিমেন্ট, এই হচ্ছে HTML এলিমেন্ট। তো আমাদের এখানে HTML স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা HTML ট্যাগ দিতে হবে। তার মধ্যে আমাদের একটা হেড ট্যাগ থাকবে, আর হেড ট্যাগের পরে আমাদের একটা বডি ট্যাগ থাকবে। বডি ট্যাগের ভিতরে আমাদের যা যা থাকবে তা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা হেড ট্যাগ সম্পর্কে একটু জেনে নিই। হেড ট্যাগের ভেতরে আমাদের বিভিন্ন ইনফরমেশন থাকে। যেমন হেড ট্যাগের মধ্যে টাইটেলের মধ্যে আমরা আমাদের টাইটেল রাখতে পারি। যেমন আমি যদি আমাদের এই HTML ফাইলটাকে ওপেন করি, তো দেখেন এইখানে আসছে ডকুমেন্ট। মানে হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমাদের ট্যাবে যে টাইটেলটা দেখায় সেটাই হচ্ছে এই টাইটেলটা। তো আমি যদি এটাকে চেঞ্জ করে এখানে আমি লিখে দেই যে we recap HTML, তো এখানে আসার সাথে সাথে আমরা দেখব যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আমাদের হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে আমরা আমাদের স্টাইলকে লিঙ্ক করতে পারি। তারপর স্টাইল ট্যাগের মাধ্যমে বিভিন্ন স্টাইল লিখতে পারি এবং
এসইও করার কোনো ওয়েবসাইটকে এসইও করার জন্য বিভিন্ন ইনফরমেশন আমরা এখানে প্রোভাইড করতে পারি। এবার আসি আমরা বডি ট্যাগে। বডি ট্যাগের মধ্যে আমরা যা লিখবো সেটাই আমাদের ডিসপ্লেতে শো করবে। যেমন আমরা বডি ট্যাগের মধ্যে লিখছি H1, this is H1। দেখেন আমাদের এখানে একটা টেক্সট চলে আসছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এখানে আমরা একটা টেক্সট দেখতে পারতেছি। আচ্ছা, তো আমরা এরপরে আসি। এগুলো হচ্ছে HTML এর হেড ট্যাগ বা মানে হেডিং ট্যাগ বলতে পারেন আপনি। এটা দিয়ে আমরা কোনো টেক্সটের বা কোনো একটা প্যারাগ্রাফের বা কোনো একটা ব্লগ, কোনো একটা কার্ড এর আমরা হেডিং দিতে পারি। তো এই হেডিং হচ্ছে 6 ধরনের। আমি এখানে লিখে দিচ্ছি 6 টাইপস অফ হেডিং ট্যাগস। প্রথম হচ্ছে H1, তারপর হচ্ছে H2, তো আমি লিখছি দিস ইজ H2। তারপরে হচ্ছে H3, আমি লিখছি এখানে দিস ইজ H3। তারপর হচ্ছে H4, লিখতেছি দিস ইজ H4। H5, this is H5। তারপর হচ্ছে H6, এখানে লিখছি this is H6। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবো যে প্রতিটা লেখা একটার থেকে আরেকটা কম্পারেটিভলি একটু ছোট হচ্ছে। যেমন H1 একটু বড়, H2 তার থেকে একটু ছোট, H3 আরো ছোট, H4 আরো ছোট, বাকিগুলো তার থেকে কম্পারেটিভলি আরো ছোট। তো এই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। এখন আমরা কথা বলবো আমাদের প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। যেমন আমি তো এই প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে লিখি আমরা পি দিয়ে। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। এর মধ্যে আমরা যা লিখবো সেটা আমাদের ডিসপ্লেতে শো করবে। দিস ইজ প্যারা ট্যাগ। এই ট্যাগ আমরা ইউজ করি বিভিন্ন প্যারাগ্রাফ লেখার জন্য। এই তো গেল আমাদের টাইপোগ্রাফি। এখন আমরা আসছি আমাদের HTML এ লিস্টিং সিস্টেম নিয়ে। HTML এ 2 ধরনের লিস্টিং সিস্টেম আছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমি এখানে লিখে দিচ্ছি 2 টাইপস অফ লিস্ট। একটা হচ্ছে ওয়ান অর্ডার লিস্ট আর সেকেন্ড হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই গেল আমাদের লিস্ট সম্পর্কে। তো আমরা HTML এ লিস্ট কিভাবে করতে পারি। প্রথমে আমরা অর্ডার লিস্ট থেকে বলবো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমরা কিভাবে লিখতে পারি। অর্ডার লিস্ট আমরা লিখতে পারি হচ্ছে OL এই ট্যাগের মাধ্যমে। এই ট্যাগের মাধ্যমে আমরা অর্ডার লিস্ট লিখতে পারি। তো OL তারপরে আমরা কি লিখবো। OL এর মাধ্যমে আমরা আমাদের ব্রাউজারকে বলে দিচ্ছি যে ভাই তুমি একটা অর্ডার লিস্ট নাও। ও নিল, তার মধ্যে আইটেমগুলো আমরা লিখবো লিস্ট আইটেম, এর শর্ট ফর্ম LI। তো LI এটার নাম দিচ্ছি দিস ইজ লিস্ট আইটেম 1।
তো এটা হচ্ছে আমাদের লিস্ট আইটেম 1। এখন আমরা এগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছি। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো আমরা আমাদের আউটপুটটা দেখি। এ হচ্ছে আমাদের লিস্ট আইটেম। তো এটার উপরে আমরা যদি একটা হেডিং দিয়ে দিই তাহলে আমাদের আউটপুট দেখে বুঝতে সুবিধা হবে। তো আমি তার জন্য একটা S3 নিলাম, এটার নাম দিচ্ছি হচ্ছে অর্ডার লিস্ট। এই হলো আমাদের অর্ডার লিস্ট। এখন আমরা কথা বলবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আমরা কিভাবে লিখতে পারি? আনঅর্ডার লিস্ট হচ্ছে আনঅর্ডার, UL, আনঅর্ডার লিস্ট। এর মধ্যে আমরা আইটেম আগের মতোই লিখতে পারি LI দিয়ে। আমি এবার 5টা LI নিতেছি। এবার এখানে বলতেছি যে দিস ইজ অন অর্ডার লিস্ট 1। এটাকে আমি সবার মাঝে কপি করে দিচ্ছি। এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হচ্ছে 5। তো আনঅর্ডার লিস্টগুলো থাকে এইভাবে। এখন আমাদের পরবর্তী জিনিস হচ্ছে টেবিল। তো HTML আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে পারি? HTML টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এখানে এসে একটা TABLE টেবিল ট্যাগ নিব, তার মধ্যে টেবিল রো। টেবিল রো মানে তো আমরা বুঝি, টেবিল রো হচ্ছে, রো বলতে বোঝায় এইরকম লম্বালম্বি এবং কলাম বলতে বোঝায় এইরকম সোজা। তো টেবিল রোর মধ্যে আমরা একটা ডাটা দেব, টেবিল ডাটা। ডাটাটা হচ্ছে নেম, তারপর হচ্ছে টেবিল ডাটা রোল, টেবিল ডাটা CLASS ক্লাস, তারপর হচ্ছে টেবিল ডাটা রেজাল্ট। তো এখানে আসলাম, এই দেখেন আমাদের টেবিলের রোর আইটেমগুলো ঠিকঠাক মতো আসছে। উপরে আমি একটা আবার S3 দিয়ে বলে দেই টেবিল। তো এটাকে আমি আবার একটু কপি করি আমার সময় বাঁচানোর জন্য। আর একটা রো নিতেছি। এই রোর মধ্যে আমি প্রথমে নাম দেব হচ্ছে, টেবিলের নাম দিচ্ছি সুজয়, রোল দিতেছি 0, ক্লাস দিতেছি 0, আর রেজাল্টও দিতেছি 0। তো এই দেখেন আমার নাম, রোল। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এখানে আসেন, আবার একটা 0 দেন, এটাকে 3টা 0 দেন, এটাকে 4টা 0 দেন। আমার রো অনুযায়ী ডাটাগুলো শো করতেছে। তো এইটুকু ছিল আমাদের HTML এবং HTML এর বেসিক। এখন আমরা HTML এর সিমেন্টিক ট্যাগ সম্পর্কে একটু জানব। তো HTML এর সিমেন্টিক ট্যাগ কি? HTML এর সিমেন্টিক ট্যাগ হচ্ছে এমন কিছু ট্যাগ যেগুলো মিনিংফুল, মানে যেগুলোর মিনিং আছে। যেমন
আমরা HTML এর ট্যাগ আছে সেটা হচ্ছে semantic tags। তো HTML এর ট্যাগ আছে, মনে করেন একটা ট্যাগ আছে হচ্ছে সেকশন। তো এটা দেখলে আপনি বা এটা এই সিমেন্টিক ট্যাগ কেন প্রয়োজন পড়ে, আমাদের ডেভেলপারদের সুবিধা হয় কোড পড়তে। তারপর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এসইওর ক্ষেত্রে। এসইওর ক্ষেত্রে সিমেন্টিক ট্যাগ প্রয়োজন পড়ে, কারণ গুগল ক্রলার তখন এই সমস্ত ট্যাগ পড়ে 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 খেলা দিয়েছি, হ্যাঁ দেখেন। ভাইয়া আমি না দেখতে পাচ্ছি না, এটা আমার নেটের সমস্যা না আপনার ওখানে সমস্যা। আমি লিভ নিয়ে আবার জয়েন হচ্ছি, তারপরে পারছি না। এখন কি দেখা যাইতেছে? না ভাইয়া আমি দেখতে পারছি না। আচ্ছা, আসলে ভাইয়া আসসালামু আলাইকুম, মাল্টিপল উইন্ডো ওপেন হচ্ছে, মানে অনেকগুলো উইন্ডো দেখা যাচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন দেখা যাইতেছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আপু আপনার ক্লিয়ার? কাজ করো না আমার এখানে শুধু প্রেজেন্টিং আসছে, কাজ করো কিন্তু আচ্ছা। স্ক্রিনটা আসে না। আচ্ছা, আচ্ছা আমি আরেকটু টাইম দেখি স্ক্রিনটা আসে। কাজ করো এখন দেখা যাইতেছে ভাই এবং আপু দুইজনের ক্লিয়ার নাকি? জি এখন দেখা যাচ্ছে। আপু আপনার জি এন্ড ভাইয়া থেকে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ছিলাম হচ্ছে আমাদের সিমেন্টিক ট্যাগ কেন প্রয়োজন। সিমেন্টিক ট্যাগ প্রয়োজন কারণ হচ্ছে আমাদের কোনো একটা ওয়েবসাইট যখন আমরা হোস্ট করব, অবশ্যই সেটা আমাদেরকে এসইও করতে হবে। তো এসইও করলে আমাদের গুগল, আমরা যখন কোনো কিছু সার্চ করব তখন গুগল ক্রলার আমাদের ওয়েবসাইট পড়ে দেখে বা ক্রল করে দেখে যে আমাদের ইউজারের কাঙ্ক্ষিত ইনফরমেশনটা কোথায় আছে। তো আমরা যখন সিমেন্টিক ট্যাগ ইউজ করি, গুগল ক্রলার বুঝতে পারে যে আমি সেকশন ট্যাগের মধ্যে বা আমি হেড ট্যাগের মধ্যে আমি এই ইনফরমেশনটা পাবো। যেমন আমাদের সিমেন্টিক ট্যাগ আছে হচ্ছে ন্যাব। তো এই ন্যাব ট্যাগের মধ্যে আমরা কিন্তু আমাদের ন্যাববারের আইটেমগুলোই লিখবো। ন্যাববার তো আমরা সবাই চিনি নাকি? তো ন্যাববারের আইটেমগুলি আমরা এর মধ্যে লিখব। তো তারপর আরেকটা আছে হচ্ছে মেইন, তারপরে আরেকটা ট্যাগ আছে হচ্ছে হেডার, তারপর হচ্ছে ফুটার। তো দেখেন আমরা এই ন্যাব ট্যাগ, মেইন ট্যাগের মধ্যে আমরা কি লিখবো? মেইন ট্যাগের মধ্যে আমাদের মেইন কন্টেন্টগুলো আমরা এখানে প্রোভাইড করব। হেডার ট্যাগের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের হেডারের আইটেমগুলো বা অংশগুলো প্রোভাইড করে দেব। ফুটারের মধ্যে অবশ্যই আমরা ফুটারের ইনফরমেশনটা প্রোভাইড করে দেব। তো এই হচ্ছে আমাদের সিমেন্টিক ট্যাগ। আমরা চাইলে গুগলে সার্চ করতে পারি যে সিমান্টিক ট্যাগ ইন HTML লিস্ট। দেখেন আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে আর্টিকেল। এই যে দেখেন আর্টিকেল ট্যাগের মধ্যে আমরা অবশ্যই আর্টিকেলই লিখব। অ্যাসাইডের মানে হচ্ছে আমরা কোন একটা সাইডে আমরা যখন অ্যাসাইড ট্যাগ ব্যবহার করব তখন আমরা সেখানে কোন একটা লিখব। তারপরে ডিটেইলস, আমরা যখন ডিটেইলস ট্যাগটা ব্যবহার করব সেখানে আমরা আমাদের ডিটেইলিত করব। সোজা কথা হচ্ছে আমাদের মিনিংফুল ট্যাগগুলো আমরা সিমেন্টিক ট্যাগ বলতে পারি।
আমরা চাইলে এটির লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিতেছি, আপনারা এই লিঙ্কটা কালেক্ট করে রাখেন, আপনারা এটা পরে পড়তে পারবেন। এটা পড়লে আপনার ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। লিঙ্ক পাইছেন আশা করি। এখন আমরা এখান থেকেও বাদ হয়ে যাই। আমাদের গেল সিম্যান্টিক ট্যাগ সম্পর্কেও আমাদের ধারণা হয়ে গেল, আইডিয়া হয়ে গেল। আরেকটা জিনিস আছে সেটা HTML এ, সেটা হচ্ছে HTML ফর্ম। HTML ফর্ম সম্বন্ধে আমরা আরো পরে আলাপ আলোচনা করব। আপাতত আমাদের HTML ফর্ম আমরা অফ রাখতেছি। এখন আমরা কথা বলবো হচ্ছে HTML এলিমেন্ট। তো আমরা বুঝি এই পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট। এখন আমরা কথা বলবো হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে। অ্যাট্রিবিউট হচ্ছে কোন একটা ট্যাগের মধ্যে বা কোন একটা HTML এলিমেন্টের মধ্যে আমরা যে যদি কোনো কিছু প্রোভাইড করি, যেমন হচ্ছে আমরা এখানে লিখতে পারি স্টাইল। তো আমি এখানে স্টাইল লিখে দিচ্ছি লিস্ট স্টাইল দিতেছি হচ্ছে আমি দেখেন আমি লিস্ট স্টাইলটা চেঞ্জ করে দিছি। আমি এখানে লিখতে পারি অর্ডার আমরা এখন আমাদের লিস্ট স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। এই সমস্ত প্রপার্টিগুলোকে বলা হচ্ছে HTML অ্যাট্রিবিউট। আশা করছি বুঝতে পারছেন। এইটুকুই ছিল আমাদের HTML এর বেসিক। এখন আমরা আমাদের HTML দিয়ে যতটুকু নলেজ আছে তা দিয়ে আমরা একটা ব্লগ পেজ তৈরি করে ফেলব। তো আমি দিচ্ছি blog.html। সবার প্রথমে একটা বয়লার প্লেট নিয়ে নিব, তারপর এটার নাম দিচ্ছি আমি HTML ব্লগ পেজ। তারপর আমি এটাকে লাইভ করব। আমার HTML ব্লগ পেজ চলে আসছে। তো আমি এখন এখানে সবার প্রথম কাজ, আমি এখন একটা ন্যাপ বার নিব, ন্যাপ ট্যাগ আর কি। তো আমার ওয়েবসাইটের সবার প্রথমে কি থাকে, একটা ন্যাপ বার থাকে। আমি একটা ন্যাপ বার নিলাম, সেখানে কিছু আইটেম থাকবে। তো আইটেমগুলো আমি এখানে লিখে দিতেছি li, এর মধ্যে একটা a, এর মাধ্যমে আমরা এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমরা এই href, এই যে এইটুকু এখানে আমরা যা লিখব সে অনুযায়ী আমরা সেই লিঙ্কে আমরা চলে যাব। যেমন আমি এখানে লিখতেছি google.com। আমি যদি এই লিঙ্কটা কপি করে এখানে এসে লিঙ্কটা প্রোভাইড করে দেই, আমার ভুল হয়েছে। এটা প্রোভাইড করে দেই। তারপর আমি যদি এখানে লিখি GOOGLE গুগল, আমি আমার ওয়েবসাইটে এখানে দেখতে পারবো যে একটা গুগল নামে আসছে। এখন এটাতে আমি ক্লিক করলে কি হবে, এটাতে ক্লিক করলে দেখেন আমার এখন সে গুগলে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। আশা করি বুঝতে পারছি। তো এখন আমি এই
অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখব হচ্ছে আমরা এখানে একটা স্ল্যাশই দিয়ে রাখবো, কারণ আমাদের এখন অন মাল্টিপল পেজ নাই। আর এর ভিতরে মাঝখানে আমরা লিখব হচ্ছে হোম। এটাকে এখন আমরা আবার কপি করব, হোম অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, এখানে আপাতত আর কিছু দিতেছি না। তো এখন যদি আমি এখানে আসি, আমি 4টা দেখতে পাচ্ছি। এখন এটাতে আমি বেসিক কিছু স্টাইল অ্যাপ্লাই করব ইনলাইন স্টাইলের মাধ্যমে। তো এই স্টাইল আসলে কোথা থেকে? এই স্টাইলগুলোকে বলা হচ্ছে সিএসএস। আমরা কোনো একটা HTML ফাইলে স্টাইল 3 ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল, আর একটা হচ্ছে ইনলাইন। আমরা এখন যেভাবে সিএসএস লিখতেছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এইটুকু মনে রাখেন, আমরা এখন যেভাবে সিএসএস লিখতেছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। এক্সটার্নাল এবং ইন্টারনাল সিএসএস আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। তো আমি প্রথমে বলতেছি, ভাই তোমার ডিসপ্লে করে দাও ফ্লেক্স। এবার আসেন, ফ্লেক্স মানে কি? কোন একটা ডিসপ্লে ফ্লেক্স করলে ব্যাপারটা হবে সে এমন রো বরাবর হয়ে যাবে। এবার ফ্লেক্স বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো আমি দিচ্ছি আই এম ব্লক এলিমেন্ট, আর এটাকে বলছি স্প্যান আই এম ইনলাইন এলিমেন্ট। আমি বোঝার সুবিধার্থে এখানে একটা স্টাইল অ্যাড করছি, যে ব্যাকগ্রাউন্ড কালার করে দেবা তুমি ব্লু, ব্লু, আর তোমার ব্যাকগ্রাউন্ড কালার, সরি আগে স্টাইল লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার তুমি করে দেব হচ্ছে রেড। এখন দেখেন আমাদের এটা ব্লক এলিমেন্ট। এর কাজ হচ্ছে, এটার মানে হচ্ছে যে ওর কন্টেন্ট যতটুকুই থাকুক না কেন ওর জায়গা নেবে, ডিসপ্লে যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গা ও নিয়ে নেবে। এবার তার কন্টেন্ট যদি এই একটা ওয়ার্ড থাকে তারপরেও নেবে। দেখেন আমি এখানে একটা ওয়ার্ড লিখে দিচ্ছি, তারপরে সে পুরো জায়গাটা নিয়ে নিছে। কিন্তু এই ইনলাইন এলিমেন্টের কাজ কি? তার যতটুকু জায়গা প্রয়োজন সে ঠিক ততটুকুই জায়গা নেবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই ডিসপ্লে ফ্লেক্স করার মানে হচ্ছে, আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করব তখন আমাদের এই ইনলাইন ব্লক এলিমেন্টগুলো সবগুলো ইনলাইন হয়ে যাবে এবং সেগুলো পাশাপাশি চলে আসবে। দেখেন আমাদের সেগুলো পাশাপাশি চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই সবগুলো এলিমেন্টের মধ্যে লিস্ট স্টাইল নান করে দেওয়া। তারপর আমি এটার ফন্ট সাইজ করে দেব হচ্ছে
30 পিক্সেল, দেখি কি আসছে। করে দিচ্ছি 20 পিক্সেল। এখন ঠিক আছে। তারপর আমি এখান থেকে ফন্ট ওয়েট করে দেব হচ্ছে বোল্ড। এই গেল আমাদের লিস্টের স্টাইল। এখন আমি এখানে আসি আমাদের অ্যাঙ্কর ট্যাগে, সেখানে এসে আমি লিখব STYL স্টাইল। আচ্ছা, এটা এভাবে লিখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো দেখেন, এই হচ্ছে আমাদের লিস্টের স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই করছি। তারপর এটা হয়ে গেছে এমন। এখন আমরা আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। তারপর আমি বলবো যে ভাই, প্রথমে তুমি তোমার টেক্সট ডেকোরেশন করে দাও নান। টেক্সট ডেকোরেশন নান করে দিলে কি হবে, এই যে আমাদের লেখাগুলো নিচে দাগ আছে, এই দাগটা চলে যাবে। দেখেন দাগটা চলে গেছে। এইটা তো হলো আমাদের টেক্সট ডেকোরেশন নান। এখন আমি আবার ওকে বলবো যে ভাই, তুমি তোমার টেক্সটের কালার যেটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলো, সেটাকে চেঞ্জ করে ফেলো পার্পল করে ফেলো। দেখেন করে ফেলো পার্পল। বুঝতে পারতেছি না কালারকে চেঞ্জ করছে কিনা। এটাকে আমি রেড দিতেছি। হ্যাঁ, চেঞ্জ করছে। তো এটা পার্পল ঠিক আছে, করলাম। এখন আমি এই স্টাইলটাকে আবার কপি করে এখানে, সরি, এখানে আর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এখন কি হইল, আমাদের ইয়েটা হইল। এখন আমাদের চাচ্ছি যে লেখাগুলোর মাঝে একটু গ্যাপ থাকুক, তার জন্য আমি এখানে লিখে দেব যে ভাই, তোমার গ্যাপ করে নাও তুমি হচ্ছে 8 পিক্সেল। প্রতিটার মাঝখানে একটা গ্যাপ দিলাম। এখন দেখেন আমাদের নেভবারে কি আছে, শুধু কয়টা মেনু আছে। নেভবার তেমন হয় না, নেভবারে কিছু টেক্সট থাকে, মেনু থাকে, তার পাশে একটা লোগো থাকে, তারপর একটা বাটন থাকে, এরকমই তো থাকে। তো এইরকম করার জন্য আমরা যদি চেষ্টা করি, আমরা এইখানে নেভবারের প্যারেন্টে ফ্লেক্স ইউজ করে ফেলছি। এখন আমরা চাইলে এখানে যদি আমরা আবার কিছু লিখি, মনে করেন এখানে আমরা লিখতেছি যে একটা বাটন লিখবো, তো বাটন নেওয়ার জন্য আমরা একটা বাটন ট্যাগ ইউজ করলাম। এখানে লিখলাম দিস ইজ বাটন। সে কি করবে, সে পাশাপাশি চলে আসছে। আমি তো এমন চাইতেছি না, আমি চাইতেছি আমার আইটেম, এই আইটেমগুলো এক জায়গায় একসাথে থাকবে, আর এই আইটেমটা এই পাশে চলে আসবে, আর এই পাশে একটা লোগো থাকবে, সেটা এই পাশে চলে আসবে। সবগুলো আলাদা আলাদা হবে। তো তার জন্য আমার কি করতে হবে, সবার প্রথমে আমার একটা কন্টেইনারের মধ্যে এইগুলোকে রাখতে হবে, যাতে আমি বলতে পারি যে এই সবগুলো আমার একটা ট্যাগ। তো আমরা HTML এর কন্টেইনার নিব কিভাবে, ডিভ এই ট্যাগটা ব্যবহার করে। এখন আমি এই ট্যাগের মাঝখানে এই সবগুলোকে নিয়ে নিলাম। দেখেন এখন কি হইল, এখন তো আমার তো সবগুলো আবার উল্টাপাল্টা স্টাইল হয়ে গেছে, সবগুলো নিচে নিচে চলে আসছে। আমি তো আবার এমনও চাই না। এমন আসার কারণ কি, আমার ফ্লেক্স বলতেছে যে ভাই,
এই সম্পূর্ণটা হচ্ছে একটা এলিমেন্ট আর এটা হচ্ছে আরেকটা এলিমেন্ট। তো আমি দুইটাকে পাশাপাশি নিয়ে আসছি। এখন আমি যদি এইখান থেকে আমার এই স্টাইলটাকে কাট করে এইখানে বসায় দিই তাহলে কি হবে? এখন দেখেন ও এখন আর আগের মতো নাই, এখন ও চেঞ্জ হয়ে গেছে, কারণ ও এই কন্টেইনারের ভিতরে সবগুলো এলিমেন্টরে ধরে নিছে। আচ্ছা, এই গেল। এখন এখানে বলতেছি আমি অ্যালাইন আইটেম সেন্টার এবার ঠিক আছে, এইটুকু গেল। প্রথমে একটা লোগো থাকবে, তার জন্য আমরা একটা H3 নিতেছি, একটা লোগো দিব। তো লোগোটা দিচ্ছি আমি, লোগো নাম দিচ্ছি পোর্টফোলিও। পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও দিলাম। এটা তো আমার ব্লগ সাইট। তো একটা ব্লগ সাইটের নাম সাজেস্ট করেন আপনারা, যেহেতু আপনারা দুইজন আছেন। মিজানুর ভাই, কোন একটা নাম সাজেস্ট করেন। এই নামটা আসলে মানে এই ফাইলের নাম হিসেবে ব্যবহৃত হবে, তাই তো? না, এই নামটা আপনি যেটা দিবেন আপনার ব্লগ সাইটের, মনে করেন আপনার একটা ব্লগ সাইট বানাইতেছেন, আপনি জি, যে কোনো ব্লগ আইকনের নাম বা লোগোর নাম আপনি যে কোনো ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। এখন আপনি একটা নাম সাজেস্ট করেন আমাকে, দেখি ভাই। আমরা ভাইয়া অনেক সময় নিয়ে ফেলছেন। আমরা এটা নাম দিতে পারি হচ্ছে মিজানস ডায়েরি। যে এখানে মিজান ভাই সবসময় লেখে জি। যা নোটস TAI। তো এটা হচ্ছে আমাদের আইকন বা লোগো। তো এটাকে আমাদের একটু স্টাইল করতে হবে। সবার প্রথমে এখানে আসি, স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে আমরা এখানে বলবো যে ভাই তোমার কালারটা তুমি চেঞ্জ করে ফেলো। সবার প্রথমে কালারটা করে ফেলো পার্পেল। যেহেতু আমরা আমাদের এইটার কালারও পার্পেল দিচ্ছি, সেহেতু এটার কালারও পার্পেল দেব, কালার কন্ট্রাস্ট অ্যাডজাস্ট রাখার জন্য। তারপরে আমি বলছি ভাই তোমার ফন্ট ওয়েট করে ফেলো বোল্ড, আর তার সাথে তোমার ফন্ট সাইজ করে ফেলো হচ্ছে কত করবা তুমি, হচ্ছে 20 পিক্সেল। দেখেন হইল এটা। তারপর আমি বলতেছি যে এইখানে আমি একটা বাটন দিতেছি, বাটনের নাম দিচ্ছি হলো সেন্ড মি স্টার। কি নাম দেব, একটা বাটন দিতেছি ও রাইট এ ব্লগ, রাইট এ ব্লগ। ভাইয়া আমাদের ক্লাসটা কি আর 14 মিনিট আছে? মানে আমার এখানে একটা মেসেজ শো করতেছে, দিস কল উইল এন্ড ইন 14 মিনিটস। আপু এটা তো গুগল মিটের ফ্রি ভার্সন, তো আমরা 1 ঘন্টা পর্যন্ত ক্লাস কন্টিনিউ করতে পারবো, সমস্যা নাই। আমি এই ক্লাসটা 14 মিনিটে কমপ্লিট করে দিব। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি এই ক্লাসের মধ্যে আরেকটা লিঙ্ক দেবো, সেখানে আমরা জয়েন হয়ে আমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা সলভ করে নেব। আশা করছি বুঝতে পারছি। আচ্ছা, এরপর আচ্ছা ঠিক আছে ভাই। আপনাকে কি পার্সোনালি নক দিয়ে প্রবলেম সলভ করা যাবে? কারণ আজকে তো আবার আমাদের ফটো এডিটিং এর ক্লাসটাও আছে, বা এই 8:45 8:30 থেকে। সমস্যা নাই, আপনি যদি প্র্যাকটিস করে কোনো জায়গায় আটকে যান অবশ্যই আমাকে নক দিবেন, আমি হেল্প করব।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক স্টাইল। ইউ। তো আমি স্টাইলে সবার প্রথমে আমরা এখানে দেখতেছি যে ভাই আমাদের চারপাশে একটা বর্ডার আছে। এই বর্ডারটা আমি বাদ দিব সবার প্রথমে। নরমাল আমার প্রতি বর্ডার আছে, আমি লিখলাম বর্ডার। বর্ডার করে দেবো আমি ওকে নান। ওরে নান করে দেওয়ার সাথে সাথে ও বলবে বাই বাই টাটা, শেষ। বর্ডার নাই হয়ে গেছে। বর্ডার নান হইল। এখন আমি বলবো যে ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার তুমি করে ফেলো আমাদের ফেভারিট কালার পার্পল। হয়ে গেল। এখন আমাদের টেক্সটের কালারটা পাল্টাইতে হবে। আমি বলছি তোমার কালার তুমি করে ফেলো হচ্ছে হোয়াইট। সেটাও চেঞ্জ হয়ে গেছে জানি, আশা করি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ফন্ট সাইজ বলে দেব হচ্ছে 16 পিক্সেল, আর ফন্ট ওয়েট বলে দেব হচ্ছে লাইট। এবার দেখেন আমাদের বাটনটা আরেকটু বড় হইলে আমাদের জন্য ভালো হইতো না? তার জন্য আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে হাইট দিচ্ছি 10 পিক্সেল, আর উইথ এটা দিচ্ছি আমরা 50 পিক্সেল। দেখি কি হয়েছে। ওরে এটা 200 পিক্সেল দেই, আর এটা হচ্ছে আমরা 30 পিক্সেল দিই। এখনো ছোটই আছে, খুবই ছোট। 200 পারফেক্ট হবে, আর এটাকে আমরা 50 করে দিতেছি। হয়েছে একটা মোটামুটি কিছু একটা দেখা যায়, একটা বাটন হয়েছে। 40 রাখলাম। এখন দেখেন আমাদের চারপাশে একটা বর্ডারের রেডিয়াস দিব। সেটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে এসে বর্ডার রেডিয়াস লিখে সার্চ দিব, লিখে এখানে বলবো যে ভাই তোমার বর্ডার রেডিয়াস তুমি করে ফেলো 20 পিক্সেল। এটা বর্ডার হয়ে গেল, সুন্দর। কিন্তু সমস্যা হচ্ছে ন্যাপবার তো এইভাবে থাকে না। ন্যাপবারে লেখাগুলা বা আইটেমগুলো থাকে সোজাসুজি সিরিয়াল ওয়াইজ। সিরিয়াল ওয়াইজ নেওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি ভাই, আমি আগেই বলছি যে এরকম ব্লক এলিমেন্টকে লাইনে আনার জন্য আমরা বলবো হচ্ছে ভাই তোমার ডিসপ্লে তুমি করে ফেলবা ফ্লেক্স। যখন আমি ডিসপ্লেটা ফ্লেক্স করে দিছি দেখেন সে কিন্তু সব লাইনে আইসা পড়ছে। আবার একটা প্রবলেম তৈরি করছে, সেটা কি আমাদের বাটন ভাইয়া উপরে উঠে গেছে, আর এইগুলোর যাই লাইন আছে কিন্তু বাটনটা উপরে উঠে গেছে। তো বাটনটাকে লাইন আনার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে আরেকটা প্রপার্টি ইউজ করব, হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। এটা দেওয়ার সাথে সাথে কি করবে, সে বাটনও আমাদের মাঝখানে চলে আসছে, সবগুলো মাঝখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি চারপাশে আমার গ্যাপ দেওয়ার জন্য, তো আমি এখানে বলে দেবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। দেখেন এরকমই থাকে একটা নেপবার। এখন আমি আমার নেপবারে একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে আমি এখানে কালার দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হলো বাই। আমরা দিচ্ছি হচ্ছে এই কালারটা দিতেছি, হ্যাঁ বোঝা যাইতেছে, এই কালারটা দিতেছি। দেখেন আমাদের চারপাশে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এটা দূর করার জন্য আমাদের কি করতে হবে, এটা দূর করার জন্য আমাদের বডিকে রিসেট করতে হবে। তার জন্য এখানে আসলাম, বডিতে লিখলাম যে ভাই তোমার মার্জিন তুমি করে দিবা 0, তারপর প্যাডিং সেটা করে দেবা তুমি 0। এই মার্জিন এবং প্যাডিং কি সেটা আমি আপনাদের পরবর্তী ক্লাসে বলবো। দেখেন তার সাথে সাথে কাজ হয়ে গেছে, সে কমপ্লিটলি কাজ করে ফেলছে। আমরা তো খুবই খুশি, আমাদের নেপবার দাঁড়িয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই পাশে কিছু গ্যাপ হোক, এই পাশে কিছু গ্যাপ হোক।
তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা আবার আমাদের ন্যাপবারে চলে আসবো। এখানে এসে আমরা বলবো যে ভাই তোমার প্যাডিং লেখার সাথে সাথে এখানে দেব 0, তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, এভাবে শুরু করি যে আমি মনে করেন প্রথমে 50 পিক্সেল দিলাম। 50 পিক্সেল দিলে কি হবে দেখি, এই চারদিকে 50 পিক্সেল সে নিয়ে নিছে। তো আমি এই 50টা কন্টিনিউ রাখলাম। তারপরে আমি বললাম যে ভাই তুমি এখানে করে দাও 0 পিক্সেল। তাহলে কি হলো, ওই প্রথম 50 মানে কি হয়েছে উপরে আর হয়েছে নিচে। আর দ্বিতীয় প্রপার্টি দেওয়ার মানে হচ্ছে দুই পাশে। তো আমি এই 50কে আমি বলে দিলাম ভাইয়া তুমি হয়ে যাও 30, কমবে অবশ্যই, কমে যাবে অনেক বেশি। এটাকে আমি বলে দিচ্ছি আপাতত 10। হ্যাঁ হয়েছে। আর ডানে বামে আমি করে দিচ্ছি হচ্ছে 50। দেখেন এখন আমাদের ন্যাপবার সুন্দর মতো লাইনে চলে আসছে। এই গ্যাপগুলো একটু বেশি হইলে আরো ভালো লাগতো। তার জন্য আমি আবার আমাদের চলে আসবো এইখানে, এসে বলবো ভাই তুমি 20 পিক্সেল করে নাও তোমাদের মাঝে গ্যাপটা। এই ছিল আমাদের ন্যাপবার পর্যন্ত। আমরা আমাদের বাকি জিনিসগুলো এই প্রজেক্টের মাধ্যমে কভার করব, রিক্যাপ করব। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে আগামীকাল। এখন আপনাদের